মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে অনেক রাজ্যে চলছে গণনা। বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। যুক্তরাষ্ট্রে এবার নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা, ক্ষয়ক্ষতি এড়াতে বেশ কিছু রাজ্যে নেওয়া হয়েছে সুরক্ষা ব্যবস্থা। 83 নবজাতকের নমুনা পরীক্ষায় 26 জনের করোনা শনাক্ত, 2 জনের মৃত্যু। সিএইচআরএফ এর গবেষণা। নিষেধাজ্ঞা শেষ, আজ মধ্যরাত থেকে শুরু ইলিশ শিকার। প্রস্তুত জেলেরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাওয়ার আশা। চ্যাম্পিয়ন্স লিগে 3 ম্যাচ পর জয় পেল রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষকে উড়িয়ে দিল বায়ার্ন লিভারপুল। শুনছিলেন শিরোনাম। এবারে যাব পুরো খবরে, তবে শুরুতে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনেক রাজ্যে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। ইন্ডিয়ানা, ওকলাহোমা, কেনটাকি, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস, সাউথ ডেকোটা রাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পূর্বাভাস দিচ্ছে বুথ ফেরত জরিপ। অন্যদিকে ম্যাসাচুসেটস, দেলওয়ার, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভারমন্ট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, কানেকটিকাটে জয় পেতে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বিবিসি সিএনএন এর তথ্য মতে 89 ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন বাইডেন। ট্রাম্প এগিয়ে আছেন 72 ইলেকটোরাল ভোটে। যান্ত্রিক ত্রুটি থাকায় নর্থ ক্যারোলাইনায় ভোট গ্রহণের সময় 45 মিনিট বাড়ানো হয়। জয় নিশ্চিতে দুই প্রার্থীর প্রয়োজন 270 ইলেকটোরাল ভোট। আমাদের সাথে এবারে মার্কিন নির্বাচনের খবর জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সুলাইমান। সুলাইমান, সবশেষ অবস্থা জানতে চাই নিউ ইয়র্কের। আপনি যতক্ষণ আপনার কাছ থেকে শুনেছিলাম যে খুব বেশি সময় নেই আসলে ভোট শেষ হবার। ভোট শেষ হয়েছে কিনা বা এরপরে ভোট গণনা শুরু হয়েছে কিনা, প্রথমে সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। 1 ঘন্টা আগে ভোট গ্রহণ শেষ হয়েছে। দীর্ঘ লাইন থাকার কারণে অনেকে কাজ শেষে ভোট দিতে গিয়েছেন। লাইন থাকার কারণে তবে ইতিমধ্যে নিউ ইয়র্কের সব জায়গায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আর যুক্তরাষ্ট্রের বিষয়টা যদি বলি যে কিছু কিছু রাজ্য আছে, যেমন নাবান্দা, যে কয়েকটি রাজ্য আছে যেখানে এখানকার নিউ ইয়র্কের চাইতে এখানে এখনো দিন, ওখানে এখনো সন্ধ্যা হচ্ছে। ওই সমস্ত 2-3টি রাজ্যে এখনো ভোট গ্রহণ চলছে, যেটা আমি বিভিন্ন মিডিয়াতে দেখেছি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে যে নিয়ে আপনি দেখেন যে এখানকার এখন সব নীরবতা বা রাতের এই এত স্তব্ধতা আসলে এর আগে কখনো দেখা যায়নি, গত রাত থেকে দেখা গিয়েছে। কারণ আমি যেমনটা বলেছি যে 36,000 নিউ ইয়র্ক পুলিশের কে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী অবনতি যেন না হয়। এবং নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের সবগুলা, বিশেষ করে সুইং যে স্টেট গুলো আছে, যে স্টেট গুলোতে খুব হাড্ডাহাড্ডি লড়াই এবং যে স্টেট গুলোতে কোনো সংঘর্ষ হতে পারে, ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর যে প্রবলেম হতে পারে, এই সমস্ত স্টেট গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদেরকে ইউনিফর্মে থাকতে বলা হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখি যে আমার কাছে যে স্থানীয়ভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানীয়ভাবে যে রিপোর্ট গুলো আছে, সেই রিপোর্ট অনুসারে জো বাইডেন এ পর্যন্ত 138টি ইলেকট্রাল ভোটে এগিয়ে রয়েছেন। আর বিপরীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 90টি ইলেকট্রাল ভোটে এগিয়ে রয়েছেন। আর আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানি, গত 2016 নির্বাচনে যে হিলারি যে সমস্ত রিপাবলিকানের যে সমস্ত স্টেট গুলোতে হিলারি হেরেছিলেন, সেই স্টেট গুলোতে এখন জো বাইডেন এগিয়ে আছেন। সেই জন্য হয়তো আমি এখানকার ডেমোক্রেট লিডারদের সাথে কথা বলেছি, কিছুক্ষণ আগে কথা হয়েছে এখানকার মূলধারা নেতাদের সাথে। তারা যেমনটা জানিয়েছেন যে গতবারের চেয়ে হিলারির চেয়ে জো বাইডেন অনেকভাবে এগিয়ে রয়েছেন এবং
আমি যেটা মূলধারার মিডিয়াগুলোতে দেখেছি যে জো বাইডেন যতটুকু রেটিং এ এগিয়ে আছেন পার্সেন্টেজে ভোটের, এ পর্যন্ত প্রাপ্ত ভোটের পার্সেন্টেজে এগিয়ে রয়েছেন, সেই এই পার্সেন্টেজ যদি ঠিক থাকে তাহলে আমরা দেখেছি যে অন্যান্য ইতিহাস দেখেছি আমরা অনেক ভোট পেয়েও কিন্তু হিলারি ক্লিনটন তিনি ক্ষমতা আসেন। ইলেকট্রাল ভোটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটি জানতে চাই যে ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া সবচেয়ে ফাইটিং স্টেট যে দুইটি, সেটিতে আসলে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সার্বিকভাবে যে টেক্সাস, পেনসিলভেনিয়া এবং অন্যান্য যে জায়গায় এগিয়ে আছে বললেন জো বাইডেন, সেই জায়গা থেকে সার্বিকভাবে ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া এই দুটি রাজ্য কতটুকু নির্ভর করছে এই ইলেকট্রাল ভোটকে প্রভাবিত করবার জন্য, আপনি কি মনে করছেন? ফ্লোরিডা আসলে ফ্লোরিডা বিষয়ে আর জো বাইডেনের চিন্তা করার সুযোগ নেই, কারণ ফ্লোরিডা অনেকটা এগিয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেটা হোম স্টেট, যেমন ভাবে দেলোয়ার হচ্ছে হোম স্টেট জো বাইডেনের। তবে ক্যালিফোর্নিয়ার বিষয়টা বলি, এখানে 56টা ইলেকট্রাল ভোট, ক্যালিফোর্নিয়া ডেমোক্রেট এলাকা এবং সেখানে কমলা হ্যারিস ওখানকার সেনেটর ছিলেন, ওখানকার স্টেট স্টেট অ্যাটর্নি ছিলেন। তো উনি সেখানে ক্যালিফোর্নিয়া উনি জিতে যাবেন। আমি আপনাকে আরেকটা জোরে যদি দেখাই যায়, এই যে গত নির্বাচনে যে সমস্ত জায়গায় হিলারি হেরেছেন সেটা হচ্ছে নর্থ ক্যারোলিনা, ওয়াইও, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগান। এখন আমি কিছুক্ষণ আগেও দেখেছি এই স্টেট গুলোতে এখন জো বাইডেন এগিয়ে রয়েছেন। যদি এই স্টেট গুলোতে উনি জিতে যান তাহলে ওনার বিজয়টা ঠেকানো সম্ভব না। আর অথবা যদি টেক্সাসে যদি উনি জিতে যান তো হয়তো টেক্সাস সবসময় রিপাবলিকান স্টেট, হয়তো টেক্সাস উনি না জিতলে হয় ওনাকে টেক্সাসে জিততে হবে, অথবা নর্থ ক্যারোলাইনা, ওয়াইও, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগান জিতলে তাহলে ফ্লোরিডাতে উনি ফ্লোরিডা এবং অবস্থান বুঝতে পারছি আমরা। সোলাইমান, যেটা জানতে চাই যে নিউ ইয়র্কের পরিস্থিতি আপনার কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? সেটা কি বাইডেনের দিকে যাচ্ছে নাকি ট্রাম্পের দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার? আপনি একটা বিষয় জানেন যে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন এই দুটাকে বলা হয় ডেমোক্রেট স্টেট। এখানে আসলে ডেমোক্রেট থেকে যেই নমিনেশন তারাই পাস করবে। এখানে 29টা ভোট রয়েছে, এগুলো সব সময় এখানে ডেমোক্রেটদের। এখানে আসলে ডেমোক্রেটের আমি আজকে সকাল থেকে আপনাকে বলেছি যে আমি সকালে যখন এখানে দেখেছি যে যারা শ্বেতাঙ্গ ভোটার, যারা রিপাবলিকান দলীয়ভাবে রিপাবলিকান সাপোর্টার, কিন্তু তারাও জো বাইডেনকে ভোট দিচ্ছে, কারণ এখানকার স্টেট হচ্ছে ডেমোক্রেট স্টেট। সো এটা নিঃসন্দেহে বলা যায়, শতভাগ বলা যায় যে এই নিউ ইয়র্কের যে 29টা ইলেকট্রাল ভোট, এই 29টা ইলেকট্রাল ভোটে জো বাইডেনের ঘরে যাবে। এই ভোট আসলে এখানে রিপাবলিকান আসার কোনো সুযোগ নেই। সোলাইমান, আপনি সেখানেই থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রতি মুহূর্তে আপনার কাছ থেকে আপডেট নেব মার্কিন নির্বাচনের। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জয় নিশ্চিত হলে নিজেকে বিজয়ী ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটের দিন ফক্স অ্যান্ড ফ্রেন্ডকে একথা জানান তিনি, যদিও চূড়ান্ত ফল ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা করবেন বলে গুঞ্জন ওঠে। রিপাবলিকান প্রেসিডেন্ট দাবি করেন বড় ব্যবধানে জয় নিশ্চিত বলেই ছলচাতুরির আশ্রয় নেবে না তার দল। সাক্ষাৎকারে বাইডেনকে দুর্বল আখ্যা দিয়ে নিউ ইয়র্ক, ওরেগন, ক্যালিফোর্নিয়া ও বাল্টিমোরের মতো ডেমোক্রেটিক ঘাঁটিগুলোতে সহিংসতার আশঙ্কা জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে নিজ বাড়ি দেলাওয়ার গির্জায় প্রার্থনা দিয়ে দিন শুরু করেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। পরে পেনসিলভানিয়ায় শেষ মুহূর্তে প্রচারে নিজের সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। আমি নিশ্চিত আমরাই জয় পাবো। আমার প্রচারে মানুষের ভিড়, মানুষ ভোট দেবে। নির্বাচনের দিন তারা ভোট দেবে আর আমাকেই জয়ী করবে, তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রে এবার নির্বাচন পরবর্তী সহিংসতা আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা ভোটের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। এছাড়া করোনা বেকারত্বের কারণে মানসিক চাপে ভুগছেন বেশিরভাগ ভোটার। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে সুরক্ষা ব্যবস্থা নিয়েছে বেশ কিছু রাজ্য। যুক্তরাষ্ট্রে কর্মদিবসে ভোট হওয়ায় অনেকেই সশরীরে এসে ভোট দেন না। অনেকে কর্মসূত্রে দূরে থাকায় জনপ্রিয় ডাকযোগে ভোট। পাশাপাশি এবার করোনা মহামারীর কারণে আগাম ভোটে রেকর্ড হয়েছে, আর এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ট্রাম্পের। অন্যদিকে ডাকযোগে ভোটের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে ডেমোক্রেট শিবির। এই অবস্থায় ট্রাম্প হেরে গেলে দেখা দিয়েছে পরিস্থিতি সহিংস হয়ে ওঠার শঙ্কা, আর তা ছড়িয়ে পড়েছে সাধারণদের মধ্যেও। মার্কিন গণমাধ্যম বলছে ডাউনটাউন ওয়াশিংটন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। কর্মদিবস হলেও ব্যস্ত সড়ক প্রায় জনশূন্য।
মূল্যবান সামগ্রী সরিয়ে নিয়েছে দোকানিরা, বন্ধ রাখছেন ব্যবসা প্রতিষ্ঠানের মূল ফটক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এমন সময় হচ্ছে যখন দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে। বর্ণবাদী অস্থিরতা তো আগে থেকেই আছে। মনস্তাত্ত্বিকরা এই পরিস্থিতিকে বলছেন মানসিক চাপের ট্রিপল প্যান্ডেমিক। যুক্তরাষ্ট্র জুড়ে এখন রয়েছে ভয় ও উদ্বেগ, বিশেষ করে 2016 সালের আকস্মিক পরাজয়ের ধাক্কা সামলে উঠতে পারেনি ডেমোক্র্যাট শিবির। এবার তাদের শঙ্কা ট্রাম্প ও তার সমর্থকেরা ক্ষমতায় টিকে থাকতে সহিংস বা অন্য কৌশল বেছে নিতে পারে। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্বাচনের সবশেষ অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। ব্যাটেল স্টেটগুলো বা সুইং স্টেটগুলোতে কি অবস্থা চলছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিক। একটু জানতে চাই যে আমরা দেখছি যে প্রায় 12টি রাজ্যে এগিয়ে আছেন বাইডেন এবং 11টি রাজ্যে ট্রাম্প, এবং ব্যাটেল স্টেটগুলোর আমরা বেশ 3টি জায়গায় পরিবর্তন দেখতে পাচ্ছি। সার্বিকভাবে আপনার বিশ্লেষণ কি বলছে, কি অবস্থা দাঁড়াতে পারে ব্যাটেল গ্রাউন্ডগুলোতে? যে পরিসংখ্যানটি বললেন, কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ইলেকটোরাল পয়েন্ট, যেই পয়েন্টের উপরই আসলে ভিত্তি করে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন সেই বিষয়টি নির্ধারিত হবে। সেখানে কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত বাইডেনই এগিয়ে রয়েছেন, তার ইলেকটোরাল পয়েন্ট 89, এবং অন্যদিকে ট্রাম্প তার যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি কিন্তু ইলেকটোরাল পয়েন্ট পেয়েছেন 72। তো সব মিলিয়ে কিন্তু লড়াইটা যে খুবই হাড্ডাহাড্ডি হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আপনি যেটি জানতে চাইলেন যে নির্বাচনী রণক্ষেত্র কিংবা ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলোর মধ্যে, আমরা যতটুকু জানতে পেরেছি ফ্লোরিডাতে কিন্তু দুই দলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যদিও এখনও সেখানে ভোট গণনা চলছে। সেটি পেতে পেতে আমাদের হয়তো আরও কিছু সময় লেগে যাবে, এবং এই যে 13টি ব্যাটেল গ্রাউন্ড স্টেট রয়েছে বা সুইং স্টেট রয়েছে, এই রাজ্যগুলোর উপরই কিন্তু নির্ভর করছে আসলে হোয়াইট হাউসের পথে আসলে কে এগিয়ে যাবেন। এর একটি বড় কারণ হচ্ছে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো কিন্তু প্রায় প্রত্যেকটি কোনো না কোনো দলকেই প্রথাগতভাবে ভোট দিয়ে থাকেন, অর্থাৎ কোনো যে রাজ্যগুলো রয়েছে ওই রাজ্যগুলোতে আসলে যে ভোটগুলো পড়ে সেগুলো কিন্তু অনেকটাই ফিক্সড। কিন্তু এই 13টি ব্যাটেল গ্রাউন্ড স্টেট বা 13টির যে নির্বাচনী রণক্ষেত্র বলা হচ্ছে, এগুলোতে আমরা দেখতে পাই যে প্রতি বছরই এই যে নির্বাচনে জয় পরাজয়ের বিষয়টি কিন্তু নির্ধারণ করা হয় এখান থেকেই কিন্তু নির্ধারিত হয়। এর একটি বড় বিষয় হচ্ছে যে ফ্লোরিডার যে আসনটি রয়েছে সেই ফ্লোরিডার এইখানে কিন্তু এখন পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবং যেটি ধারণা করা হচ্ছে যিনি ফ্লোরিডার এই যে ইলেকটোরাল পয়েন্টগুলো রয়েছে, যেই প্রার্থী আসলে এই পয়েন্টগুলো পেয়ে যাবেন তার যে জয়ের পথ সেটি কিন্তু প্রশস্ত হবে। প্রত্যেকবারই এমন হয়, যেমনটি 2000 সালে জর্জ ডব্লিউ বুশ এবং অ্যাল গোরের মধ্যে যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেখানে কিন্তু শেষ পর্যন্ত এই ফ্লোরিডাই কিন্তু যে নীতি নির্ধারণী যে ইলেকটোরাল পয়েন্ট সেই পয়েন্টটি কিন্তু এখান থেকেই এসেছিল। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু যেটি এর আগেও আসলে প্রেডিকশন করা হয়েছে বিভিন্ন সময় যে বাইডেন ভোট বেশি পাবেন, তো সেই জিনিসটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও কিন্তু ট্রাম্প শিবিরে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেক্ষেত্রে আসলে আরও আমাদের বিষয় যেটি দেখতে পেয়েছি যে আমরা কিন্তু এবার দেখেছি যে ট্রাম্পের যে ঘাঁটি অর্থাৎ রিপাবলিকানদের ঘাঁটি টেক্সাসও কিন্তু এবার জো বাইডেন এগিয়ে আছেন। একটু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিন্নতা আসলে কি ধরনের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করছেন সার্বিক অন্যান্য নির্বাচনের সাথে বিশ্লেষণ করলে, বিশেষ করে 2016 নির্বাচনের সাথে যদি আমরা এটিকে পার্থক্য করি? এবারের যে নির্বাচনটি এটিকে কিন্তু অনেক কারণেই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার যে সংক্রমণ সেটি ঠেকাতে কিন্তু ট্রাম্প প্রশাসন ব্যর্থ হয়েছে, এমন একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি করোনা নিয়ে তিনি প্রায় আসলে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে অনেক সময়ই বক্তব্য দিয়েছেন। তো সেই বিষয়গুলো সামনে আসছে, এবং আমরা দেখতে পেয়েছি যে আগাম ভোটের ক্ষেত্রে এবার কিন্তু যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনের মধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোট কিন্তু পড়েছে। প্রায় 10 কোটি মানুষ নির্বাচনের আগেই তাদের ভোট দিয়ে দিয়েছেন, এবং ধারণা করা হচ্ছে এবারই কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়বে মার্কিন নির্বাচনে, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ কিন্তু এবার ভোট দেবেন। এর অনেকগুলো বড় কারণ রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্র ট্রাম্পের
অনেক বক্তব্য কিংবা অনেক কর্মকাণ্ড কিন্তু সমালোচনার জন্ম দিয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের সামনে কিন্তু একটা সুযোগ এসছে। তারা যদি আগাম চান, ভোট নিয়ে আমরা যেমন দেখেছি যে অনেক বেশি ভোট পড়েছে করোনা পরিস্থিতির কারণে, সেটির সুবিধার কথা যেরকম বলা হচ্ছে, আবার আমরা দেখছি যে আগাম ভোট নিয়ে আইনি লড়াইয়ের একটি জায়গার একটি ইঙ্গিত আমরা পাচ্ছি। আমরা মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখেছি যে বর্তমান যে প্রেসিডেন্ট তিনি বলেছেন যে তিনি হয়তো নির্বাচনের ফলাফল মেনে নেবেন না। এই ধরনের ইঙ্গিত অন্যান্য প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা এরকম ইতিহাস দেখিনি। সার্বিকভাবে এই যে আইনি লড়াই যদি হয় কোনো কারণে, সেক্ষেত্রে আসলে কোন দিকে যেতে পারে নির্বাচন, কি মনে করছেন আপনি? দেখুন, আইনি লড়াইয়ের বিষয়টি নির্ভর করবে যদি দুই দলের মধ্যে যে ভোটের ব্যবধান সেটি যদি খুব সামান্য ব্যবধান হয়, সেক্ষেত্রে হয়তো আইনি লড়াইয়ের একটি সুযোগ থাকবে। কিন্তু ব্যবধান যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আইনি লড়াইয়ের কোনো সুযোগই আসলে থাকবে না। আপনি জানেন যে নির্বাচনের কিছুদিন আগেই কিন্তু সুপ্রিম কোর্টে ট্রাম্প তার নিজস্ব মতাদর্শের একজন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন এবং তিনি ভাবছেন হয়তো যে এক্ষেত্রে তিনি আইনি কিছু সুবিধা পেয়ে যাবেন। যেমনটি 2000 সালের কথা আমি একটু আগেই বলেছিলাম যে ফ্লোরিডার যে নির্বাচনের যে ফলটি ছিল, সেই ফলটি কিন্তু প্রথম পর্যায়ে রিপাবলিকানদের পক্ষে ছিল। পরবর্তীতে যখন ডেমোক্রেটরা সেই ফলটিকে প্রত্যাখ্যান করে সেটিকে পুনরায় গণনার একটি আবেদন সুপ্রিম কোর্টে দায়ের করলেন, পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদনটি খারিজ করে দেয় এবং পরবর্তী দেখা যায় যে বেশি ভোট পেয়েও আসলে অ্যাল গোর হোয়াইট হাউসে যেতে পারেননি, বরঞ্চ আমরা দেখতে পেয়েছি যে জর্জ ডাব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তো সেই বিষয়টি তখনই আসবে যখন আসলে ভোটের পার্থক্যগুলো কম থাকবে। কিন্তু ভোটের পার্থক্য যদি দেখা যায় যে দুই প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের লড়াইয়ের সুযোগটা অনেক কম থাকবে। এবং আপনি একটি পয়েন্ট বলেছেন যে ট্রাম্প কিন্তু অনেক আগে থেকেই আগাম ভোটের বিষয়ে কিন্তু অনেক সতর্ক অবস্থান নিয়েছেন এবং আগে থেকে সাথে একটু যুক্ত করতে চাই, আগাম ভোট নিয়ে তিনি কথা বলেছেন, আইনি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন, এবং আমরা যেটি এবার দেখেছি যে মার্কিন নির্বাচনের ইতিহাসে তিনি বলেছেন যে তিনি ফলাফল মেনে নেবেন না এবং নানান ধরনের সহিংসতার ইঙ্গিত আমরা পাচ্ছি, এবং নিরাপত্তা পরিস্থিতি আমরা দেখেছি যে অন্যান্য নির্বাচনের চেয়ে অনেক বেশি এবার ডিপ্লয় করা হয়েছে। এই সার্বিক পরিস্থিতিতে আসলে মার্কিন ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে অন্যান্য বারের চেয়ে চিত্র নিশ্চয়ই আলাদা। দেখুন, স্বাভাবিকভাবেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী এইবার যে নির্বাচন নিয়ে বিতর্ক, এটি কিন্তু এর আগে এতটা বিতর্ক আসলে কখনই উঠেনি। এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনী যে সংস্থাগুলো রয়েছে কিংবা যে নীতি নির্ধারণী সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলো কিন্তু অনেক শক্তিশালী। তো সেক্ষেত্রে এই ধরনের অভিযোগ যখন উঠছে, সেক্ষেত্রে নিশ্চয়ই এখানে আসলে এক ধরনের শঙ্কা তো আসলে থেকেই যায় যে আসলে যিনি হেরে যাবেন নির্বাচনে, তিনি আসলে নির্বাচনের ফল মেনে নেবেন কিনা। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এর আগেও যতবারই এই ধরনের বিতর্কগুলো উঠেছে, মার্কিন সংস্কৃতিরই একটি অংশ, তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত নির্বাচনের ফলটি কিন্তু আসলে মেনে নেন না। এক্ষেত্রে আসলে তাদের সংবিধান এমনভাবেই প্রস্তুত যে আসলে মেনে নিতে বাধ্য হওয়ার বিষয়টি আছে। এবং সেক্ষেত্রে কোনো রকমের যদি সেই বিষয়েও কোনো আসলে ফয়সালা না হয়, সেক্ষেত্রে হয়তো নিশ্চয়ই সুপ্রিম কোর্ট কিংবা সিনেটের যে বিধানগুলো রাখা হয়েছে, সেই জায়গাগুলোতে গিয়ে হয়তো শেষ পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি হবে। কিন্তু সেগুলো আসলে জানার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে, কারণ ভোট এখনও কিন্তু অনেক রাজ্যেই শেষ হয়নি। এখনও কিন্তু অনেক রাজ্যে ভোট পড়ছে এবং ভোট গণনাও চলছে। তো সেই ফলাফলগুলো আসা পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা প্রতি ঘন্টায় আপনার কাছে আসবো নির্বাচনের আপডেট নিয়ে, এবং আসলে কে লড়াইয়ে জিততে যাচ্ছে সেটি নিশ্চয়ই আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দিব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপডেট দেওয়ার জন্য। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা কারণে একাধিক ইতিহাস করতে যাচ্ছে। নির্বাচনে প্রবীণতম না ইমপিচমেন্টের দোরগোড়ায় যা ব্যক্তি প্রেসিডেন্ট হচ্ছেন, সেটি এখন সবচেয়ে বেশি আলোচনায়। দুই প্রেসিডেন্ট প্রার্থী ছাড়াও ইতিহাস করার অন্যতম কারণ হলো এবারই রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে দেশটিতে। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বড় চমক ছিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী পরিচয় পেছনে ফেলে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বের সামনে তিনি আবির্ভূত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে। অনেকেই ভেবেছিলেন মনোনয়ন পেলেও শেষটায় হয়তো হিলারির মতো প্রার্থীর বিপক্ষে ঠিক পেরে উঠবেন না ট্রাম্প। সব হিসাব পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। প্রথম ধাপ শেষ করে এবার লড়ছেন দ্বিতীয় মেয়াদের জন্য। মাঝে পার করেছেন অভিশংসনের ঝুঁকিও।
এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শুরুটাও কঠিনই ছিল। এক কথায় ফেব্রুয়ারিতেও তিনি ছিলেন হোয়াইট হাউসের দৌড়ে একজন পরাজিত ব্যক্তি। বিভিন্ন পর্যায়ের প্রাইমারিতে প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতাতেও তাকে রীতিমতো বেগ পেতে হয়েছে। কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হলেও আগস্টে দলের চূড়ান্ত মনোনয়ন পান ৭৭ বছরের জো বাইডেন। প্রায় ৫০ বছরের রাজনৈতিক কেরিয়ারে প্রেসিডেন্ট পদের জন্য তার তৃতীয় প্রচেষ্টা পূর্ণ হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতিহাসে প্রথমবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিস। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কৃষ্ণাঙ্গ সিনেটর কমলাকে রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ৩ নভেম্বর বাইডেন জয় পেলে কমলা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কোনোটি থেকেই এর আগে অশ্বেতাঙ্গ কোনো নারী প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেনি। হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে কমলা হ্যারিসের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি, তবে দলীয় ভোটে জো বাইডেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। সেই বাইডেনই এবার রানিং মেট হিসেবে বেছে নেন কমলাকে। টুইট বার্তায় তাকে সাহসী যোদ্ধা ও জনগণের সেরা সেবক উল্লেখ করেন তিনি। কমলার মা শ্যামলা গোপালন ছিলেন ক্যান্সার গবেষক, আর বাবা জ্যামাইকান ডোনাল্ড হ্যারিস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কমলার পড়ালেখা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ২০০৩ সালে সেন্ট ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পর ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে নির্বাচিত হন তিনি। বরাবরই তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম সমালোচক। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। জনাব মাইনুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে এই নির্বাচন পূর্ববর্তী নানা ঘটনা এবং আজকের যে নির্বাচনের যে পরিস্থিতি এখন পর্যন্ত, এতে আপনার বিশ্লেষণ জানতে চাই নির্বাচনের ফলাফল নিয়ে। নির্বাচনের ফলাফল নিয়ে এই মুহূর্তে বলা খুব আগাম হবে। আমি একটু আগে ফলো করছিলাম, ব্যাটল গ্রাউন্ড, 5টি ব্যাটল গ্রাউন্ড নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ এবং উত্তাপ। এই ব্যাটল গ্রাউন্ডের ফল যেদিকে যাবে চূড়ান্ত বিজয় সেদিকে আসবে। এখানে নেক টু নেক ফাইট হচ্ছে এবং কোনো কোনো জায়গায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। ওহাইও, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভেনিয়া সহ এই রাজ্যগুলোতে এই পরিস্থিতি বিদ্যমান। এবং আমরা দেখছি যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনের পর যে শঙ্কা আছে তেমন কোনো খবর কোনো প্রান্ত থেকে কোনো রাজ্য থেকে এখনো পাওয়া যায় নাই। সংঘাত কিংবা অস্থিতিশীলতার কোনো খবর পাওয়া যায়নি। তবে এখন ওখানে মধ্যরাত, একের পর এক ফল আসা শুরু হবে রাজ্যগুলোতে। মিড ওয়েস্টের যে ৫-৬টি রাজ্যের কথা আমি বললাম, ওহাইও সহ সবগুলো, এখানে আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ। এবং রিপাবলিকান যে স্টেট গুলো আছে, রেড স্টেট এবং ডেমোক্রেটিক স্টেট, গ্রিন স্টেট, ব্লু স্টেট, এখানে যা নির্ধারণ করা আছে তাই থাকবে। কিন্তু নিয়ামক হবে ৫ থেকে ৬টি মিড ওয়েস্টের যে রাজ্য। এখনো শঙ্কা আছে কিংবা ফলাফলের উপর নির্ভর করে ব্যাপারটা হচ্ছে নেক টু নেক ফাইট হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প কোথাও 2% প্রজেকশন, এখনো ফল আসা শুরু হয়নি, প্রজেকশনে কোথাও এগিয়ে আছেন, কোথাও পিছিয়ে আছেন। এটা আরো হয়তো ৩-৪ ঘন্টা পর একটা আমরা ইঙ্গিতপূর্ণ অবস্থান পেতে পারবো এবং একটা ডাইরেক্টিভস পাবো যে কে জয়ের পথে আছেন। কিন্তু শঙ্কা কিন্তু রয়ে গেছে। এখানে কিন্তু নির্বাচনের আগে থেকেই দুই পক্ষই কিন্তু আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি যে ৪৪টি অঙ্গরাজ্যে ৩০০টির বেশি মামলা হয়েছে। তো আসলে এটি ফলাফল পেতে দেরি হতে পারে কিনা? ফলাফল পেতে দেরি হবে, এটা একটা মূল ইস্যু। এবং এটার কারণ হচ্ছে অঙ্গরাজ্যগুলোতে যখন ভোট হবে, ভোটের পর যখন ফলাফলগুলো দেয়া শুরু হবে গণনার পর, পাশাপাশি আরেকটি প্রক্রিয়া আছে ডাকযোগে ভোট, মেইলিং ভোট যেটা বলা হয়, মেইল ভোট। মেইল ভোট গুলো আসতে অনেক সময় লাগবে এবং কোন কোন অঙ্গরাজ্যে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত সময় লাগবে। ওই ভোটগুলো, অবশিষ্ট ডাকযোগে আসা ভোটগুলো যদি ফ্যাক্টর হয়, মানে জয় এবং বিজয়ী দুজনের পার্থক্যের চেয়ে যদি বেশি হয় তাহলে ওগুলো কাউন্ট হবে, যদি কম হয় তাহলে ওগুলো কাউন্ট হবে না। এটা জানেন যে হয়তো ৫,০০০ ভোট পার্থক্য,
কিন্তু মেইল ভোটের সংখ্যা 3,000 কিংবা 5,000-এর কম, তাহলে ওটা ফ্যাক্টর হবে না। যদি 5,000-এর বেশি 6,000 ভোট অবশিষ্ট রয়ে যায় মেইল ভোটে, সেগুলো গণনার প্রয়োজন, তাহলে সিদ্ধান্ত নিতে এবং ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মেইল ভোটগুলো। এটা পরিস্থিতি বোঝা যাবে আরো কয়েক ঘন্টা পর, কারণ 3 তারিখে যুক্তরাষ্ট্রে নির্বাচন ভোট গ্রহণ হয়েছে, পেনসিলভেনিয়ায় 6 তারিখ পর্যন্ত, কোন রাজ্যে 8 তারিখ পর্যন্ত, কোন রাজ্যে 9 তারিখ পর্যন্ত সিদ্ধান্ত মেইল ভোট কিংবা ডাকযোগে আসা ভোটগুলো গ্রহণ করা হবে এবং গণনা করা হবে। ব্যাপারটা এমন একটি জটিল পরিস্থিতিতে আছে। তবে ডিসাইডিং ফ্যাক্টর যদি স্পষ্ট হয়ে যায়, চিত্রটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে সেটার আর প্রয়োজন হবে না। তবে আমাদের যেটা আশা, যে শঙ্কামুক্ত একটা সুন্দর নির্বাচনের ফল বেরিয়ে আসুক এবং স্মুথ ট্রান্সফার যেটা হোক। এখানে আইনি লড়াইয়ের সংখ্যা আছে, সংঘাত ভায়োলেন্সের সংখ্যা আছে, আরো অনেক অস্থিতিশীলতার ব্যাপার আমাদের মধ্যে রয়েছে, বিশেষ করে আমেরিকার মানুষের মধ্যে তো রয়েছে। পুরো দুনিয়া সেটা দেখছে, বিশ্ব নজর এখন সেখানে। আরো কয়েক ঘন্টা পার হওয়ার পর সেটা বোধহয় একটু স্পষ্ট চিত্র পাওয়া যাবে। জনাব মাইনুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রই এখন এককভাবে বড় দেশ। তাই ট্রাম্প বা বাইডেন যিনি মার্কিন ক্ষমতায় আসুক, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহাল চান রপ্তানিকারকেরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নতুন নেতৃত্ব যেমনই হোক, দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে দেশের বেসরকারি খাতে সহায়তা বাড়ানোর বিষয়ে নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার পরামর্শ দেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য $8.5 বিলিয়ন ছাড়িয়েছে আগেই। বাংলাদেশ বিদেশে যা রপ্তানি করে তার 1/5 যুক্তরাষ্ট্রে। গেল বছর দেশটিতে $670 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের চেয়ে 9.5% বেশি। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে $230 কোটি পণ্য। যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়াতে চেষ্টা করছেন সরকার ও রপ্তানিকারকেরা। কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকে শুল্ক আরোপ করলেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের ক্ষেত্রে দিয়েছে ছাড়। মার্কিন সরকারে পরিবর্তন এলেও পররাষ্ট্রনীতিতে সাধারণত তেমন পরিবর্তন আসে না। তাই প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বা ট্রাম্প যেই আসুক, বিনিয়োগ ও বাণিজ্যে আরও সহায়তা চান ব্যবসায়ীরা। পররাষ্ট্রনীতি বা বাণিজ্যিক নীতি যেটা হয়, এই নীতিটা কিন্তু আসলে যুক্তরাষ্ট্র সহজে চেঞ্জ করতে চায় না। তারা একটা দীর্ঘমেয়াদী নীতিতে বিশ্বাস করে এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যদি সরকার পরিবর্তন হয়েও যায়, যদি ধরেন এবার যদি রিপাবলিকানরা নাও আসতে পারে, তাহলে পরেও আমাদের সাথে সম্পর্কের কোনো রকম কোনো ব্যতিক্রম হবে না। আমরা যেই সম্পর্ক নিয়ে এখন ব্যবসা চালাচ্ছি, আমার মনে হয় যে এটা আমরা কন্টিনিউ করতে পারবো। কয়েকটা পণ্যে আমরা $30 মিলিয়ন মতো জিএসপি ফেসিলিটিজের মধ্যে ছিলাম। আমরা তাদেরকে আরও একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা তাদের ওখান থেকে কটন নিয়ে আসব, সেই কটনটা দিয়ে যে গার্মেন্টসগুলো প্রডিউস করা হবে, সেই গার্মেন্টসগুলোকে তারা যাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস আমাদেরকে দেয়। বিশ্লেষকেরা বলছেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়ছে। ভবিষ্যতে ব্লু ইকোনমির সুযোগ কাজে লাগাতে কারিগরি সহায়তা এবং জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার তাগিদ দিচ্ছেন তারা। কিভাবে তার বেসরকারি খাতকে আরো বেশি বহুমুখীকরণ করতে পারে, তার সঙ্গে মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা। সেদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা আইসিটি খাতকে শক্তিশালী করার যে সহযোগিতা, সেটি বাংলাদেশ অবশ্যই বিবেচনা করতে পারে। করোনার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। এর ধারাবাহিকতা থাকলে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যারাই আসুক, তাদের কাছে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিবারের মতো এবারও হাতি আর গাধার লড়াই। প্রধান দুই রাজনৈতিক দল, রিপাবলিকানদের প্রতীক হাতি এবং ডেমোক্র্যাটদের গাধা। আর এই দুই প্রতীকের ইতিহাস জড়িয়ে রয়েছে কার্টুনের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন সমালোচক এবং বিরোধী দলের অপমানই হয়ে উঠেছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের প্রতীকে। প্রায় 200 বছর আগে যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় ছিল কার্টুন। এটি ব্যবহৃত হতো মত প্রকাশের মাধ্যম হিসেবে। সে দেশের রাজনৈতিক দলের প্রতীকও এসেছে এই কার্টুন থেকে। 1828 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হন অ্যান্ড্রু জ্যাকসন। সে সময় তাকে অ্যান্ড্রু জ্যাক অ্যাস বা গাধা বলে সম্বোধন করেন বিরোধীরা।
আর একেই জ্যাকসন কাজে লাগান নিজের নির্বাচনী প্রচারে। 1829 থেকে 1837 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। গাধা শরীরে তার মাথা বসানো কার্টুন সে সময় বেশ জনপ্রিয় হয়। ক্ষমতা থেকে বিদায়ের আগে ওই গাধার পিঠে চড়ে জ্যাকসনের কার্টুনও বের হয়। কার্টুনিস্ট থমাস নাস ডেমোক্রেটিক গাধার কার্টুন প্রথম আঁকেন 1870 সালে। হারপার্স উইকলিতে প্রকাশ পায় এ লাইফ জ্যাক অ্যাজ কিলিং আ ডেড লায়ন। পরে সময়ের সঙ্গে ডেমোক্রেটদের প্রতীক বনে যায় গাধা। 1874 সালে হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করে নাস্ট। দ্য থার্ড টার্ম প্যানিক নামের কার্টুনে তিনি দেখান সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনে সব প্রাণীকে ভয় দেখাচ্ছে। সবাই ভয় পেলেও একটি হাতি স্থির সেখানেই দাঁড়িয়ে আছে। এই কার্টুনের সমালোচনা করে সে সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট উইলিসেস এস গ্র্যান্টের তৃতীয়বার রিপাবলিকান নেতা হিসেবে নির্বাচনের সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে আখ্যা দেয় নিউ ইয়র্ক হেরাল্ড। পরে এই হাতি হয়ে ওঠে রিপাবলিকানদের প্রতীক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগ টিকে আছে তৃণমূলের জোরে, কাজেই দেশে এক দলের শাসন প্রতিষ্ঠা হয়েছে এমন সমালোচনা অবান্তর। বিকেলে আওয়ামী লীগের জেল হত্যা দিবসের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, 15ই আগস্টের সুবিধাভোগীরা আওয়ামী লীগকে সরানোর যত চেষ্টা করবে দল তত শক্তিশালী হবে। বিকেল 3:30টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় জেল হত্যা দিবসের আলোচনা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শুরুতে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতাকে যেমন হত্যা করা হয়েছে, জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বঙ্গবন্ধু হত্যা থেকে জাতীয় 4 নেতা হত্যার ঘটনাবলীর পেছনের চক্রান্তের বিভিন্ন দিক তুলে ধরেন। উঠে আসে সে সময়ের খলনায়কদের ভূমিকাও। একটা ফুল জাতি হিসেবে মানুষের কাছে পরিচিত হতে হয়। পরে প্রধানমন্ত্রী দেশের নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলেন। সরকার বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভোট ব্যবস্থার সমালোচনা করার সময় জিয়া এরশাদ খালেদার আমলের নির্বাচনের কথা মনে রাখা উচিত। একটা পর একটা আমরা ভোটে নির্বাচিত হয়ে কিন্তু জয়ী হয়েই সরকার গঠন করেছি। কারণ হচ্ছে আমরা জনগণের জন্য কাজ করেছি। নানা কথা একজন এক এক জায়গা থেকে নানা বচন দিচ্ছে, নানা কথা বলছে, নানা প্রশ্ন করছে। আবার কারো কারো কথা যে বাংলাদেশ কি এক দলই চলে যাচ্ছে। আওয়ামী লীগ টিকে আছে তৃণমূলের সকল নেতা কর্মী, অর্থাৎ এর শিকড়ের শক্তি অনেক বেশি। আর সেটা যদি কারো চক্ষুশূল হয় বা মনোব্যথা হয়, আমাদের কিছু বলার নাই। নিজ দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আত্মবিশ্বাসও জানান শেখ হাসিনা। যেভাবেই বলতে চেষ্টা করেন না কেন, ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি এবং আমাদেরকে সনজ্জত যত বেশি নাড়াচাড়া করবে, আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, পোক্ত হবে। এটা হলো বাস্তব। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক আদর্শে দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকের দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের লক্ষ্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা শিশু হাসপাতালে 83 নবজাতকের নমুনা পরীক্ষায় 26 জনের কোভিড-19 পাওয়া গেছে। এদের মধ্যে মারা গেছে 2 নবজাতক। আক্রান্ত সবার বয়স 8 দিনের কম। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষণায় এসব তথ্য জানা গেছে। গবেষকরা জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় করোনায় নবজাতকের প্রথম মৃত্যু বাংলাদেশে। আক্রান্ত এবং মৃত্যু হার অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। ঢাকা শিশু হাসপাতালে মার্চের 29 থেকে 1 জুলাই পর্যন্ত 83 নবজাতকের করোনার নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসার তথ্য উপাত্ত, এক্স রে ও অন্যান্য ল্যাবরেটরি রিপোর্ট সহ 27 থেকে 75 দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয় তাদের। পরীক্ষায় দেখা গেছে এদের মধ্যে 26 জন করোনা সংক্রমিত। 12 জনের বয়স 8 দিন ও 14 জনের বয়স ছিল 5 দিন। আক্রান্তদের 4 জনই হাসপাতালে মারা যায়। এদের মধ্যে 2 জন শুধু করোনায় মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগে মনে করতাম যে এগুলো বোধহয় এদের হবে না, কিন্তু এদের মধ্যে হচ্ছে এবং সেই 2টি বাচ্চাই কিন্তু মারা গেছে। তো এগুলো একটা ব্যাপার। এছাড়াও আরো কয়েকটা শিশু মারা গেছে আমাদের। সংক্রামিত হলে 2টি সমস্যা। একটা হলো যে আমরা দেখেছি যে তারা সংক্রামিত হয়ে সেখান থেকে উপসর্গ হতে পারে, উপসর্গ থেকে মারাও যেতে পারে, এটা একটা। আরেকদিকে আমরা বলতেই পারি যে আমাদের উপসর্গই তো নেই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেটা ব্যাপার না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 0 থেকে 10 বছরের মধ্যে আক্রান্তের হার
5% নিচে, অথচ এই গবেষণায় উঠে এসেছে শুধু নবজাতকের আক্রান্তের হার 31% আর মৃত্যু হার 7। আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য অনেক গুরুত্ব বহন করে। তার কারণ হলো যে আমরা আগে জানতাম না যে শিশুদের এরকম হয়, এখন আমরা এটা জানি, সুতরাং আমাদের সাবধানতাটা অবলম্বন করতে হবে। গবেষণায় দেখা গেছে 20 জন গর্ভবতী মায়ের 6 জনের শিশু জন্মদানের আগে থেকেই করোনার উপসর্গ ছিল। 9 জনের নমুনা পরীক্ষা করে 8 জনের কোভিড-19 সংক্রমণ নিশ্চিত হয়েছেন গবেষকরা। তাদের ধারণা, সন্তান জন্মদানের সময় পরিবেশগত কারণে আক্রান্ত হতে পারে নবজাতকেরা। শিশুদের কাছ থেকে মায়েদের কাছে অথবা মায়েদের কাছ থেকে শিশুতে এসছে, এটা আমরা বুঝতে পেরেছি যেই পরিবেশে তার ডেলিভারিটা হচ্ছে সেখান থেকে তারা সংক্রামিত হচ্ছেন। সংক্রামিত হয়ে প্রত্যেকেই সংক্রামিত হচ্ছেন, কিন্তু সেখানে কোনো সিমটম দেখা দিচ্ছে না। 2 ফেব্রুয়ারি চীনে নবজাতকের শরীরে প্রথম কোভিড-19 সংক্রমণ ধরা পড়ে। পরে আরও 70 নবজাতকের শরীরে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22 দিন বন্ধ থাকার পর 4 নভেম্বর মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে ইলিশ শিকার। জেলেরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। চলছে নৌকা মেরামত সহ জাল বোনার কাজ। করা নজরদারির ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ পাওয়ার আশা মৎস্য অধিদপ্তরের। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনান এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। লক্ষ্মীপুরের অন্তত 52,000 জেলে ক্ষণ গুনছে নিষেধাজ্ঞা শেষ হওয়ার। মেঘনা নদীতে ফের নৌকা ভাসাতে উদগ্রীব জেলেদের সময় কাটছে নৌকা আর জাল মেরামত করে। অনেকের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে পাননি সরকারি সহায়তা। সরকার থেকে বন্ধ দিছে, আমরা আইন মানি, কিন্তু খাদ্য মাছ আমরা বন্ধ দিয়ে ধরা। যে বরাদ্দ জেলেদের আসে, এই বরাদ্দ আমরা সঠিকভাবে জেলেরা পাই না। নিষেধাজ্ঞা শুরু থেকে এবার কঠোর অবস্থানে ছিল প্রশাসন। ফলে আশানুরূপ ইলিশ ধরা পড়বে জেলেদের জালে, আশা মৎস্য কর্মকর্তাদের। অভিযান সফল হওয়ার ফলাফল আমরা দেখতেছি। কেমন দেখতেছি যে আজকে প্রোডাকশন, গতবার ইলিশের প্রোডাকশন চেয়ে এবার প্রোডাকশন বেশি। যেমন জেলেরা বলতেছে যে আমাদের শীত মৌসুমে আমরা কখনো ইলিশ মাছ এভাবে দেখি নাই। চাঁদপুরে এবার জেলার টাস্ক ফোর্সের সাথে অভিযানে অংশ নেয় বিমান বাহিনী, র্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। আইন অমান্য করায় 250 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় 1,45,000 টাকা। এবার অভিযানের সময় জেলেদের হামলায় নৌ পুলিশের 13 সদস্য সহ 20 জন আহত হয়। কঠোর নজরদারির ফলে এবার চাঁদপুরের জেলেদের জালেও পড়বে ইলিশ। আমরা মনে করি যে আমাদের এই প্রচেষ্টার ফলে জাতীয় মাছ ইলিশের প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছে এবং এটার প্রভাব আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। 2019-20 অর্থ বছরে দেশে 5,33,000 মেট্রিক টন ইলিশ আহরণ হয়। এই বছর তা আরও বাড়বে বলে ধারণা মৎস্য বিভাগের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তি পোহাচ্ছেন গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের রোগী এবং তাদের স্বজনরা। এই অবস্থার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা সহ জনবল সংকটের মধ্যেও সেবা দেওয়ার চেষ্টা চলছে। গাজীপুরে 500 শয্যার শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পুরনো ভবনসহ 8 তলা নতুন ভবনে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। প্রতিদিন বহির্বিভাগে গড়ে 1500 আর ভর্তি থাকে প্রায় 200 রোগী। কিন্তু হাসপাতালের মেঝে, সিঁড়ি সহ প্রায় সবখানেই অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ। ফলে দিনে মাছি আর রাতে মশার উপদ্রব বেড়েই চলেছে। রোগী ও স্বজনদের অভিযোগ, স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালটিতে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। টয়লেট অনেক নোংরা, এরপর দিয়ে পানি পাওয়া যায় না, পানি আনতে হবে বাইরে থেকে। যখন দরকার হয় তখন অনেক সময় নার্সদেরও খুঁজে পাওয়া যায় না আর ডক্টরদেরও পাওয়া যায় না। পরিবেশ খুবই খারাপ। এখানে বাথরুমের এরকম অবস্থা যে এখানে গেলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে হাসপাতালের 93টি চিকিৎসক পদের মধ্যে 29টি শূন্য। এছাড়া আয়া ও পরিচ্ছন্নতা কর্মী সহ জনবল সংকটে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, আমরা শুধু এখন পরিচ্ছন্ন কর্মী এবং কিছু ফুড ক্লাস যদি পেয়ে যাই তাহলে আমাদের এই সমস্ত কাজগুলো সহজ হবে। তিনি আরও জানান, 5 বছর আগে ঠিকাদারের মাধ্যমে 1 বছর মেয়াদি 174 জন আয়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে
হাসপাতালটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছিল, কিন্তু সম্প্রতি মন্ত্রণালয়ের অনুমোদন না পেয়ে গত ২৬ অক্টোবর ৮৪ জনকে অব্যাহতি দেয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কুড়িগ্রাম পৌরসভায় ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত স্থান বা ডাম্পিং গ্রাউন্ড নেই। প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে জনবহুল সড়কের পাশে। এতে পরিবেশ দূষিত ও রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পৌরবাসী। কুড়িগ্রাম পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। সময়ের সঙ্গে বেড়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বেড়েছে লোকসংখ্যাও। বর্তমানে এই পৌরসভায় ২.৫ লাখ মানুষের বসবাস। প্রতিদিন বিভিন্ন এলাকার আবর্জনা ফেলা হচ্ছে ভুরুঙ্গামারী সড়কের পাশে। এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগব্যাধির আশঙ্কাও। পরিবেশ সুরক্ষায় যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধের দাবি পৌরবাসীর। এমন দুর্গন্ধ আসে যে মনে হয় জান বেড়ে যায়, এরকম গন্ধ আসে। মানে মুরগির চামড়াগুলো, ভুঁড়িগুলো, এগুলো এমনভাবে রাখে, এভাবে এগুলো ফেলা যাবে না। নির্ধারিত স্থানে ফেলুক, তার জন্য অনেক জায়গা আছে, নদীর ধার আছে, ওই দিকে ফেলুক। পৌর মেয়র জানান, সুবিধাজনক স্থানে জমি না পাওয়ায় দীর্ঘদিনেও স্থাপন করা যায়নি ময়লা ফেলার নির্দিষ্ট স্থান। প্রতিনিধি নিয়ে জরিপ কাজ চলতেছে। অতি শীঘ্রই আশা করি জেলা প্রশাসক মহোদয় হিসেবে অ্যাক্টিভ হিসেবে আমরা আমাদের চাপে তা খুব দ্রুত সময়ের মধ্যে একটা আমরা স্থায়ী সমাধান পাব। এরই মধ্যে জেলা প্রশাসনের সহায়তায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য জরিপ শুরু হয়েছে বলেও জানান মেয়র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝালকাঠির নয়নাভিরাম শৌলজালিয়া চরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির বংশবিস্তার নিশ্চিতে সেখানে নেওয়া হয়েছে নানান ব্যবস্থা। এই চরকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝালকাঠির কাঠালিয়ার দক্ষিণ শৌলজালিয়ার এই বিষখালী নদী প্রায় ৩০ বছর আগে এর বুকে জেগে ওঠে ১০০ একরের এই চর। নানা জাতের গাছপালা থাকায় চরে বাসা বাঁধে বিভিন্ন প্রজাতির পাখি। পাখি ও প্রকৃতি রক্ষায় সম্প্রতি চরটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এরপর থেকে সেখানে মাটি কাটা, বালু উত্তোলন, গাছ কাটা এবং গবাদি পশু চরানো নিষিদ্ধ করা হয়েছে। এই চরটা এক সময় অরক্ষিত ছিল, এখন মানে গরু মহিষ এবং ঢাল ঢোল কাটে কুটে নিয়ে যাইতে খুবই এটা খুব খারাপ অবস্থায় ছিল। চরে যে পাখিদের বসার জন্য যে হাড়ি বেঁধে দিচ্ছে, তাতে পাখি আসা যেন বসতে পারে। এই চরে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে এটাকে ভরাট করা এবং চারিপাশে বাঁধ দেয় এবং বিভিন্ন এলাকা থেকে লোক এসে যেন তারা আশ্রয় গ্রহণ করতে পারে, বিনোদনমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে, ছোট ছোট ঘর করে দেয়া যাতে তারা এখানে বিনোদন করার জন্য উপভোগ করতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে আমরা চরটিকে পাখি অভয়ারণ্য ঘোষণা করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা বলে একটা মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের পরিকল্পনা করছি। আগামী বছরই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে শৌলজালিয়া চর, জানান ইউএনও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের দিন করোনা ভাইরাসে মারা গেছে ১১৬৬ জন, আর নতুন করে শনাক্ত হয়েছে ৯২,০০০ রোগী। এদিকে একদিনে বিশ্বজুড়ে করোনায় ৮,০০০ প্রাণহানি, নতুন শনাক্ত ৪,৭২,০০০ রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃত্যু ১২,১৯,০০০ ছাড়ালো, আর মোট আক্রান্ত ৪,৭৮,০০,০০০ মানুষ। রাশিয়ায় টানা পঞ্চম দিন ১৮,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। ফ্রান্সে পাওয়া গেছে ৩৬,০০০ রোগী। যুক্তরাজ্যে মঙ্গলবার ২০,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। লিভারপুলের সব বাসিন্দার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইতালিতে ২৮,০০০ রোগী শনাক্ত হয়েছে। স্পেনে পাওয়া গেছে ১৮,৫০০ রোগী। গ্রিসে বিস্তার বাড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বার, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল, পার্ক। এদিকে ভারতে একদিনে পাওয়া গেছে ৪৬,০০০ রোগী, মারা গেছে ৫১১ জন। ৭ মাস পর পর্যটকদের হাইকিংয়ের জন্য খুলে দেওয়া হয়েছে নেপালের হিমালয় পর্বতমালার ৮টি পাহাড়। জানাবো খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য স্পন্সরদের ভালো সাড়া পেয়েছে বিসিবি। ইতিমধ্যে চূড়ান্ত প্রায় ৪টি দলের স্পন্সর। ২-১ দিনের মধ্যেই আসছে ঘোষণা, জানিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়া দর্শক উপস্থিতি সহ একাধিক বিষয়ে চলছে আলোচনা। সরকারি সংস্থার সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবে বোর্ড, জানিয়েছেন প্রধান নির্বাহী। ব্যক্তিগত অনুশীলন থেকে ছোট গ্রুপ, তারপর দলীয় অনুশীলন,
ধাপে ধাপে এগিয়ে টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জেও সফল। বিসিবি প্রেসিডেন্ট কাপের অক্ষত বাবল আত্মবিশ্বাস যোগাচ্ছে। পরীক্ষামূলক আয়োজনে তকমা এবার ঝেড়ে ফেলার পালা। বঙ্গবন্ধু টি-20 কাপের চ্যালেঞ্জ অনেকগুলো শর্ত পূরণের, কিন্তু কাজটা এখনও কঠিন দেখাচ্ছে করোনার চোখ রাঙানিতে। তারপরও ইতিবাচক থাকছে বোর্ড। আয়োজকদের আত্মবিশ্বাসের কেন্দ্রে স্পন্সরদের আগ্রহ। 5 দলের টি-20 টুর্নামেন্টে স্পন্সর তালিকা প্রায় চূড়ান্ত। বেক্সিমকো, জেমকন, গাজী গ্রুপ ও ইনসেপ্টার স্পন্সর হওয়া একরকম নিশ্চিতই বলা যায়। আলোচনায় আক্তার গ্রুপও। আশানুরূপ আমরা সাড়া পেয়েছি এবং সে ব্যাপারে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমরা খুব শীঘ্রই হয়তো আমাদের যারা ইন্টারেস্টেড যারা স্পন্সর আছেন তাদেরকে আমরা এলওআই ইস্যু করে দেব। নভেম্বরের অ্যারাউন্ড 20 এর মধ্যে আমরা শুরু করব। সো 20, 21, 22 মধ্যে যে কোনো একটা সময় আমরা এভাবে আমাদের প্ল্যান করেই আমরা এগোচ্ছি। টিম স্পন্সর যদি হয় কর্পোরেট হাউসগুলো, তবে স্বয়ংক্রিয়ভাবে দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে প্লেয়ার্স ড্রাফটে। সেই হিসেব মাথায় রেখে ইতিমধ্যে কাজ কিছু এগিয়ে রেখেছেন নির্বাচকেরা। এছাড়া আলোচনা চলছে দর্শক উপস্থিতি, প্রেজেন্টেশন সেরিমনি সহ একাধিক ইস্যুতে। অন প্রসেস আছে এই ব্যাপারে। আমরা সিদ্ধান্তটা আমাদের সংশ্লিষ্ট যে আমরা যে টিমটা বা যে গ্রুপটা ওয়ার্কআউট করছে সেটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা বোর্ডের অনুমোদন পেলে এই ব্যাপারে আমরা ডিটেলস বলতে পারবো। মাঝে সময়টায় পিএসএল খেলতে যাবেন মাহমুদুল্লাহ তামিম। পাকিস্তান থেকে ফিরে টি-20 লিগ। সেক্ষেত্রে কোয়ারেন্টিন পর্ব কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে ভাবতে হচ্ছে নতুন করে। তবে সরকারি সংস্থাগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব। আত্মবিশ্বাসী প্রধান নির্বাহী। সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে তাদের সাথে কথা বলে এই ব্যাপারে আমরা প্রসিড করব। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।